আর.এস বেঙ্গলি ক্লাসরুমে সকলকে স্বাগত। আজকে আমি পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের অন্তর্গত তৃতীয় শ্রেণীর বাংলা পাঠ্য বইয়ের মধ্যে সাথী নামক যে গল্পটি রয়েছে অবনীন্দ্রনাথ ঠাকুর রচিত, সেই সাথী গল্পটি পাঠ করব এবং প্রত্যেকটি লাইন খুঁটিয়ে খুঁটিয়ে পাঠের মাধ্যমে এর বিষয়বস্তু বিশ্লেষণ করব। তার সাথে সাথী গল্পের যে অনুশীলনীতে যে সমস্ত প্রশ্ন রয়েছে সেই সমস্ত প্রশ্নের সমাধান করব। তো মূল ভিডিওটি শুরু করার আগে সকলের কাছে একটাই রিকোয়েস্ট, এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা অবশ্যই আর.এস বেঙ্গলি ক্লাসরুম এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে রাখো। তো আমাদের গল্পের নাম কি? গল্পের নাম সাথী। সাথী শব্দের অর্থ হচ্ছে সঙ্গী বা বন্ধু। তোমরা যারা এই ভিডিওটি দেখছো তৃতীয় শ্রেণীতে পড়ো, আশা করি তোমাদের অনেক বন্ধু রয়েছে। তো এই সাথী শব্দের অর্থ হচ্ছে বন্ধু বা সঙ্গী। তো এই সাথী গল্পটি পাঠের আগে এই সাথী গল্পটি কে লিখেছে? অবনীন্দ্রনাথ ঠাকুর। তো এই গল্পটিতে যাওয়ার আগে, গল্পটি পাঠের আগে এই গল্পটি যিনি লিখেছেন অবনীন্দ্রনাথ ঠাকুর, তার সম্পর্কে একটু জেনে নেওয়া যাক। তো এই অবনীন্দ্রনাথ ঠাকুর 1871 সালে জন্মগ্রহণ করেন। অবনীন্দ্রনাথ ঠাকুর 1871 সালে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের ভাইপো। আমরা সকলেই ছোটোবেলা থেকেই কম বেশি রবীন্দ্রনাথ ঠাকুরের নাম কিন্তু শুনেছি। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের জাতীয় সঙ্গীত যিনি রচনা করেছেন, সেই রবীন্দ্রনাথ ঠাকুরের ভাইপো হচ্ছে অবনীন্দ্রনাথ ঠাকুর, যিনি এই সাথী গল্পটি লিখেছেন। তো এই অবনীন্দ্রনাথ ঠাকুর কিন্তু বিখ্যাত চিত্রকর ছিলেন, অর্থাৎ তিনি খুব সুন্দর ছবি আঁকতে পারতেন। ছবি আঁকার সাথে সাথে তিনি সাহিত্য ক্ষেত্রেও কিন্তু সিদ্ধহস্ত ছিলেন। তিনি কিন্তু খুব সুন্দর লিখতেন। তার ছোটদের জন্য লেখাগুলো অত্যন্ত বেশি জনপ্রিয় ছিল। তার লেখা বইগুলোর মধ্যে ক্ষীরের পুতুল, শকুন্তলার রাজকাহিনী প্রভৃতি কিন্তু বিখ্যাত। তো এইরকম একজন গুণী মানুষ অবনীন্দ্রনাথ ঠাকুরের সাথী গল্পটি আজকে আমরা পাঠ করব এবং এই গল্পের অনুশীলনীর সমস্ত প্রশ্নের সমাধান করব। এবার চলে আসা যাক গল্প পাঠে। তেপান্তরের মাঠ। তেপান্তর বলতে তিনটি মাঠ যেখানে মিলিত হয়েছে। তেপান্তরের মাঠ চারিদিকে ধুধু করছে। ধুধু মানে কি? চারিদিকে ফাঁকা, সেটাই বোঝানো হচ্ছে। তেপান্তরের মাঠ চারিদিকে ধুধু করছে, তার মাঝে একটি তাল গাছ। অর্থাৎ তিনটে মাঠ যেখানে মিলিত হয়েছে, চারিদিকে ফাঁকা মাঠ, তার মাঝে একটি তাল গাছ। সে একলা বাড়ল, অর্থাৎ সেই ফাঁকা মাঠে তাল গাছটি একলা বড় হলো। দূরে দূরে মাঠ ঘেরা বন, সেখানে লতা পাতা সব গলাগলি করে আছে দেখা যায়। দূরে দূরে মাঠ ঘেরা বন, আর সেখানে রয়েছে কি? সেখানে লতা পাতা সব গলাগলি করে একে অপরের সাথে রয়েছে, সেটা দেখা যায় ঘন নীল ছায়ার মতো। তাহলে এখানে যদি আমাদের প্রশ্ন করা হয় যে ঘন নীল ছায়ার মতো কি দেখা যায়? দূরে দূরে মাঠ ঘেরা বন, সেখানে লতা পাতা সব গলাগলি করে আছে কেমনভাবে? ঘন নীল ছায়ার মতো। মাঠের চেয়ে বড় আকাশ। তাহলে মাঠের চেয়ে বড় কে? মাঠের চেয়ে বড় আকাশ। আমরা কি জানি? মহাকাশ সব থেকে বড়, যার কোনো সীমানা নেই। তাই লেখক এখানে বলছে যে মাঠের চেয়ে বড় আকাশ, সেখানে তারা সব ঘেঁষাঘেঁষি ঝিলমিল করছে দেখা যায়, কেউ একা নেই। অর্থাৎ মাঠে যেমন মাঠের চারিদিকে দূরে দূরে যেমন বন রয়েছে, সেখানে লতা পাতাগুলি যেমন গলাগুলি করে রয়েছে, আবার মাঠের চেয়ে বড় আকাশ, সেখানে তারা সব ঘেঁষাঘেঁষি করে রয়েছে, ঝিলমিল করছে দেখা যায়। অর্থাৎ কেউ একা নেই। হাওয়া আসে, তার সঙ্গে আসে তার এখানে বলেছে যে হাওয়া আসে, তার সঙ্গে আসে তার সাথী ফুলের গন্ধ। অর্থাৎ হাওয়ার সাথে সাথে কে আসে? হাওয়ার বন্ধু ফুলের গন্ধ, যে কিন্তু বাতাসে বা হাওয়ায় মিশে থাকে। ঝড় আসে, তার সঙ্গে তার সাথী আসে আঁধি। আঁধি শব্দের অর্থ হচ্ছে ধুলো ঝড়। তো ঝড় আসে, তার সঙ্গে তার সাথী আসে আঁধি আর বৃষ্টি। তাহলে এখানে আমরা দুটো জিনিস পেলাম। হাওয়া আসে, তার সঙ্গে আসে তার সাথী ফুলের গন্ধ। তাহলে এখানে যদি আমাদের প্রশ্ন করা হয় যে হাওয়ার সাথে কে আসে? হাওয়ার সাথে আসে তার সাথী ফুলের গন্ধ। আর ঝড়ের সাথে কে আসে? ঝড়ের সাথে আসে তার সাথী আঁধি আর বৃষ্টি। মেঘ আসে, তার সঙ্গে আসে বিদ্যুল্লতা
অপরূপ সুন্দরী। বিদ্যুল্লতা বলতে কিন্তু এখানে বোঝা হচ্ছে বিদ্যুৎ বা বাজ, বজ্র যেটাকে বলা হচ্ছে। মেঘ আসে, তার সঙ্গে আসে বিদ্যুল্লতা, অপরূপ সুন্দরী। সাথী ছাড়া কেউ নেই, অর্থাৎ প্রত্যেকেই কেউ কাউকে না কাউকে সাথে নিয়ে আসে, অর্থাৎ কেউ কিন্তু একা নেই, সকলেরই কিন্তু সাথী বা বন্ধু রয়েছে। শরতের মেঘ তাদের সাথী হয়ে চলে বলাকা। তাহলে শরতের মেঘের সাথীকে, শরতের মেঘের সাথী হচ্ছে বলাকা। বলাকা শব্দের অর্থ হচ্ছে পাখির ঝাঁক। পারিজাতের হাড়ের মতো সার বেঁধে যায় দলে দলে সাথী আর শ্বেততারা। পারিজাত শব্দের অর্থ হচ্ছে কাল্পনিক ফুল, যেটা মনে করা হয় যে স্বর্গের বাগানের ফুল, অর্থাৎ কাল্পনিক ফুল। সেই পারিজাতের হাড়ের মতো সার বেঁধে যায় দলে দলে সাথী আর শ্বেততারা। আমরা এই অবধি যেটুকু পড়লাম সেখানে দেখা যাচ্ছে যে হাওয়ার সাথে আসছে তার সাথে ফুলের গন্ধ, ঝড়ের সাথে আসছে কি আঁধি আর বৃষ্টি, মেঘের সাথে আসছে বিদ্যুল্লতা, শরতের সাথে আসছে মেঘ আর তার সাথী হয়ে চলে বলাকা, মেঘের সাথী হয়ে চলে বলাকা। তো এখানে প্রত্যেকেই, সকলেই কিন্তু সাথী ছাড়া কেউ আসছে না, প্রত্যেকেরই বন্ধু বা সাথী কিন্তু রয়েছে। কিন্তু আমরা পরের প্যারায় কি দেখতে পাবো, তাল গাছ কেবলই তাদের ডাকে, অর্থাৎ এই যে যারা যারা চলে যায় নিজেদের ব্যস্ততম কাজে বা কেউ খেলতে, তাল গাছ তাদের সকলকেই ডাকে, পাতাগুলো নেড়ে নেড়ে ডাকে, কিন্তু তাকে একলা রেখে যে যার দৌড়ে পালায়, খেলতে ছোটে। তাহলে এখানে কি আমরা পড়লাম, যে তাল গাছ কেবলই তাদের ডাকে, তাল গাছ এই সকলকে কিন্তু ডাকছে, হাওয়াকে ডাকছে, ঝড়কে ডাকছে, আঁধিকে ডাকছে, বৃষ্টিকে ডাকছে। আর তাল গাছ যখন ডাকে পাতাগুলো নেড়ে নেড়ে ডাকে, কিন্তু তাকে একলা রেখে যে যার দৌড়ে পালায়, তাকে কিন্তু সকলেই একলা রেখে চলে যায় বা কেউ খেলতে ছোটে। তেপান্তর মাঠে একলা গাছ নিঃশ্বাস ফেলে, বৃথা আকুপাকু করে, অর্থাৎ সে কিন্তু একাকিত্বে ভোগে সেই তাল গাছটি। তেপান্তরের মাঠে সেই নিঃশ্বাস ফেলে, বৃথা আকুপাকু করে, তাদের সঙ্গে চলতে চায় কিন্তু পারে না। তাহলে তাল গাছও কিন্তু তাদের সাথে যেতে চায়, তারও কিন্তু বন্ধু প্রয়োজন, তবে তাল গাছ কিন্তু তা পারে না, তাকে এক জায়গাতেই দাঁড়িয়ে থাকতে হয়। গল্পের পরবর্তী অংশে দেখা যায়, একদিন কোথা থেকে দুটি বাবুই পাখি সেই তাল গাছের কাছে আসা যাওয়া করতে লাগলো। এতদিন আমরা জানতাম যে তাল গাছ একা ছিল, সে সঙ্গী বা সাথী চাইলেও সে কিন্তু পেত না, সে পাতা নেড়ে নেড়ে সকলকে ডাকতো, তবুও তার ডাকে কেউ সাড়া দিত না। তেপান্তরের মাঠে তাল গাছে একাই থাকতে হতো। কিন্তু আমরা গল্পের পরবর্তী অংশে দেখতে পাবো কি, যে একদিন কোথা থেকে দুটি বাবুই পাখি সেই তাল গাছের কাছে আসা যাওয়া করতে লাগলো। পাতার ওপর বসে তারা দুটিতে মিছিমিছি কত কি বকাবকি করে, অর্থাৎ তাল গাছের পাতার উপর বসে তারা অনেক কথা বলে বাবুই পাখি দুটো। তারপর একদিন মাঠের থেকে কুটো কাটা নিয়ে তাল গাছের প্রাণ যেখানে বাতাসে ঝিলমিল করে সেইখানে চমৎকার করে তাদের সুন্দর বাসাটি বেঁধে নেয়। আমরা জানি যে বাবুই পাখি অতীব সুন্দর করে বাসা তৈরি করতে পারে। তো সেই বাবুই পাখি একদিন কি করে, তারপর একদিন মাঠের থেকে কুটো কাটা নিয়ে তাল গাছের প্রাণ যেখানে বাতাসে ঝিলমিল করে সেইখানে চমৎকার করে তাদের সুন্দর বাসাটি বেঁধে নেয়। এখানে কিন্তু আমাদের একটা প্রশ্ন আসতে পারে যে বাবুই পাখি কোথায় বাসা বাঁধে। বাবুই পাখি তাল গাছের প্রাণ যেখানে বাতাসে ঝিলমিল করে সেইখানে বাসা বাঁধে। তাল গাছ তাদের দোলা দেয় আর মনে মনে বলে, মিলল, সাথী মিলল। অর্থাৎ বাবুই পাখিরা যখন তাল গাছের পাতায় বাসা বাঁধে তখন কিন্তু তাল গাছ মনে মনে আনন্দিত হয় এবং মনে মনে বলে, মিলল, সাথী মিলল, অর্থাৎ সে বন্ধু পেয়ে গেছে, তার বন্ধু পাওয়ার যে খুশি, এই কথার মাধ্যমে কিন্তু সেটাই প্রকাশিত হচ্ছে। তারপর একদিন খেলাঘর ছেড়ে ছোট ছোট পাখি তারা একে একে উড়ে যায়। অর্থাৎ আমরা কি জানি যে পাখিরা ডিম পাড়ার আগে বাসা তৈরি করে এবং সেই ডিম ফুটে যখন বাচ্চা বড় হয়ে যায় তখন কিন্তু তারা আর বাসায় থাকে না, তারাও যে যার মতন উড়ে চলে যায়। তারপরে একদিন কি হলো, সেই বাবুই পাখির বাসাগুলো, ছোট ছোট বাসা থেকে ছোট ছোট পাখিগুলো বড় হয়ে তারা একে একে কি করলো, উড়ে চলে গেল। আর সবুজ পাতার গাথা শূন্য বাসা নিয়ে তাল গাছ দোলা দেয় আর চুপ করে কি যেন ভাবে।
থেকে থেকে। আর পড়ে থাকে কি, তাদের সেই শূন্য বাসাটি পড়ে থাকে তাল গাছের প্রাণ যেখানে ঝিলমিল করে, সেইখানে বাসাটি যে বেঁধেছিল বাবুই পাখিরা, সেই সুন্দর বাসাটি শূন্য অবস্থায় তাল গাছের বুকে থেকে যায়। আর তাল গাছ সেই শূন্য বাসাটিকে দোলা দেয় আর চুপ করে মনে মনে কি যেন ভাবে। অর্থাৎ তাল গাছ কিন্তু আবার একাকিত্বে ভোগে। কিছুদিনের জন্য সে বাবুই পাখিদের সঙ্গী হিসেবে পেলেও পরবর্তীতে কিন্তু তাকে আবার সে একলাই থাকতে হয়। তো এখানে আমরা সেই ছোট্ট একটি গল্প, যার মাধ্যমে একটি অসাধারণ বার্তা আমরা পেলাম। আর অবনীন্দ্রনাথ ঠাকুর যিনি এই গল্পটি লিখেছেন, তার লেখা একটি ছবিও কিন্তু এখানে রয়েছে নিচে। দেখো, তোমাদের পাঠ্য বইতে অবনীন্দ্রনাথ ঠাকুরের আঁকা একটি ছবিও কিন্তু এখানে দেওয়া রয়েছে। এবারে আমরা চলে আসবো অবনীন্দ্রনাথ ঠাকুর রচিত সাথী গল্পের অনুশীলনীর যে সমস্ত প্রশ্ন রয়েছে তার উত্তর সমাধানে। তো এক দাগে আমাদের রয়েছে একটি বাক্যে উত্তর দাও। এক দাগের প্রশ্ন, তাল গাছ কোথায় একা বাড়ল? এর উত্তর হবে তাল গাছ তেপান্তরের মাঠে একা বাড়ল। তাল গাছ তেপান্তরের মাঠে একা বাড়ল। তারপর দুই দাগের প্রশ্ন, ঘন নীল ছায়ার মতো কাদের দেখা যায়? এর উত্তর হবে দূরে দূরে মাঠ ঘেরা বনের লতা পাতাকে ঘন নীল ছায়ার মতো দেখা যায়। দূরে দূরে মাঠ ঘেরা বনের লতা পাতাকে ঘন নীল ছায়ার মতো দেখা যায়। তিন দাগের প্রশ্ন, মাঠের চেয়ে বড় কে? মাঠের চেয়ে বড় আকাশ। মাঠের চেয়ে বড় আকাশ। চার দাগের প্রশ্ন, হাওয়ার সঙ্গে কে আসে? এর উত্তর হবে হাওয়ার সঙ্গে আসে তার সাথী ফুলের গন্ধ। হাওয়ার সঙ্গে আসে তার সাথী ফুলের গন্ধ। 5 দাগ, ঝড়ের সঙ্গে কে কে আসে? এর উত্তর হবে ঝড়ের সঙ্গে আসে আঁধি আর বৃষ্টি। ঝড়ের সঙ্গে আসে আঁধি আর বৃষ্টি। 6 দাগ, শরতের মেঘের সাথী কে? শরতের মেঘের সাথী বলাকা। শরতের মেঘের সাথী বলাকা। বলাকা শব্দের অর্থ হচ্ছে পাখির ঝাঁক। তারপরে 7 দাগের প্রশ্ন, তাল গাছ কেন বৃথা আকুপাকু করে? তাল গাছ কেন বৃথা আকুপাকু করে? এর উত্তর, তাল গাছকে একলা ফেলে রেখে সবাই দৌড়ে পালায়, খেলতে ছোটে। তাল গাছকে একলা ফেলে রেখে সবাই দৌড়ে পালায়, খেলতে ছোটে। তাই তাল গাছ একলা বৃথা আকুপাকু করে। তাই তাল গাছ একলা বৃথা আকুপাকু করে। 8, তাল গাছের কাছে কারা যাওয়া আসা করতে লাগলো? উত্তর, দুটি বাবুই পাখি তাল গাছের কাছে আসা যাওয়া করতে লাগলো। দুটি বাবুই পাখি তাল গাছের কাছে আসা যাওয়া করতে লাগলো। 9 দাগের প্রশ্ন, বাবুই পাখিরা কোথায় বাসা বাঁধলো? এর উত্তর, তাল গাছের প্রাণ যেখানে বাতাসে ঝিলমিল করছে, তাল গাছের প্রাণ যেখানে বাতাসে ঝিলমিল করছে, বাবুই পাখিরা সেখানে বাসা বাঁধলো। বাবুই পাখিরা সেখানে বাসা বাঁধলো। 10, তাল গাছ চুপ করে ভাবে কেন? উত্তর, একদিন খেলাঘর ছেড়ে ছোট ছোট পাখি একে একে উড়ে যায়। একদিন খেলাঘর ছেড়ে ছোট ছোট পাখি একে একে উড়ে যায়। তাল গাছকে আবার নিঃসঙ্গ করে রেখে। তাল গাছকে আবার নিঃসঙ্গ করে রেখে। তাই তাল গাছ চুপ করে ভাবে। তাই তাল গাছ চুপ করে ভাবে। এরপর আমাদের 2 দাগে রয়েছে উপযুক্ত শব্দ বেছে নিয়ে শূন্যস্থানে বসাও। চারিদিকে ধুধু হুহু করছে। চারিদিকে ধুধু করছে, এটার উত্তর হবে ধুধু। 2 সেখানে লতা পাতা সব দলাদলি গলাগলি করে আছে। এর উত্তর হবে সেখানে লতা পাতা সব গলাগলি করে আছে। সেখানে তারা সব ঘেঁষাঘেঁষি ঝিলমিল নাকি কিলবিল করছে। সেখানে তারা সব ঘেঁষাঘেঁষি ঝিলমিল করছে। 2-4 তারা দুটিতে মিছিমিছি কত কি হাঁকাহাঁকি বকাবকি করে। এর উত্তর, তারা দুটিতে মিছিমিছি কত কি বকাবকি করে। 2-5 মাঠের থেকে এঁটো কাটা নাকি কুটো কাটা নিয়ে বাসা বাঁধে। এর উত্তর, মাঠের থেকে কুটো কাটা নিয়ে বাসা বাঁধে। এর উত্তর, কুটো কাটা। 3 আমাদের বলেছে নিচের শব্দগুলি দিয়ে বাক্য তৈরি করো। তেপান্তর অর্থাৎ বাক্য রচনা করতে হবে। এটা তোমরা নিজেদের মতন করেও করতে পারো বা এখান থেকে লিখে নিয়েও করতে পারো। তেপান্তর, তেপান্তরের মাঠে আজ আমাদের বনভোজন।
তেপান্তরের মাঠে আজ আমাদের বনভোজন। বলাকা, শরতের মেঘের সাথী বলাকা, শরতের মেঘের সাথী বলাকা। আকুপাকু, ছোট ছেলেটির দোকানে খেলনা দেখে, ছোট ছেলেটির দোকানে খেলনা দেখে মন আকুপাকু করছে, মন আকুপাকু করছে। মিছিমিছি, মিছিমিছি কান্না করলে লোকে বোকা বলবে, মিছিমিছি কান্না করলে লোকে বোকা বলবে। ঝিলমিল, সকালের রৌদ্রে আকাশ ঝিলমিল করছে, সকালের রৌদ্রে আকাশ ঝিলমিল করছে। এরপর 4 দাগ, একই শব্দের অর্থ পাঠ থেকে খুঁজে নিয়ে লেখো। অর্থাৎ একই শব্দের অর্থ হবে এই রকম শব্দ আমাদের পাঠ্যাংশ থেকে খুঁজে নিয়ে লিখতে হবে। তো এর উত্তর নীড় বাসা, নীড় বাসা। ভর্ৎসনা বকাবকি, ভর্ৎসনা বকাবকি। গগন আকাশ, গগন আকাশ। প্রান্তর মাঠ, প্রান্তর মাঠ। বিজলি বিদ্যুল্লতা, বিজলি বিদ্যুল্লতা। 5 দাগে আমাদের বলেছে বিপরীতার্থক শব্দ লেখো, অর্থাৎ বিপরীত শব্দ লিখতে হবে। ঘন পাতলা, দূরে কাছে, আছে নেই, ছোট বড়। ঘন পাতলা, দূরে কাছে, আছে নেই, ছোট বড়। 6 দাগে আমাদের বলেছে হার শব্দটিকে দুটি আলাদা অর্থে ব্যবহার করে দুটি বাক্য লেখো। অর্থাৎ হার এই শব্দটিকে আমাদের আলাদা দুটি অর্থে ব্যবহার করে দুটো বাক্য লিখতে হবে। তো প্রথমে হার অর্থাৎ পরাজয়, আমি এটিকে হার শব্দটিকে পরাজয় অর্থে নিয়েছি, তো এটি দিয়ে একটি বাক্য লিখছি। অনেক হার মানা ছেলে নয়, অনেক হার মানা ছেলে নয়। তার পরবর্তীতে হার শব্দটিকে অলংকার অর্থে নেওয়া হলো, অলংকার অর্থে নেওয়া হচ্ছে। হার শব্দের অর্থ কি? অলংকার। এখানে পায়েল সোনার হার পরেছে, পায়েল সোনার হার পরেছে। 7 দাগে রয়েছে টিকা লেখো, টিকা লেখোতে আমাদের প্রথম যেটি নিয়ে টিকা লিখতে হবে সেটি হচ্ছে শরতের মেঘ। শরতের মেঘ সাধারণত পেঁজা তুলোর মতো নীল আকাশে ছড়িয়ে থাকে, শরতের মেঘ সাধারণত পেঁজা তুলোর মতো নীল আকাশে ছড়িয়ে থাকে। এই মেঘ সাধারণত বৃষ্টিকে নির্দেশ করে না, এই মেঘ সাধারণত বৃষ্টিকে নির্দেশ করে না। পাঠ্যাংশ অনুসারে এই শরতের মেঘের সঙ্গী হয় বলাকা, পাঠ্যাংশ অনুসারে এই শরতের মেঘের সঙ্গী হয় বলাকা। এর পরবর্তী শব্দ রয়েছে তালগাছ, তালগাছ নিয়ে আমাদের টিকা লিখতে হবে। আমরা যে গল্পটি পড়েছি সেখানে কিন্তু তালগাছই মুখ্য ভূমিকা গ্রহণ করেছে, তো সেই তালগাছ নিয়ে একটি টিকা। তেপান্তরের মাঠের মাঝখানে তালগাছ একা দাঁড়িয়ে থাকে, তেপান্তরের মাঠের মাঝখানে তালগাছ একা দাঁড়িয়ে থাকে। সবাই নিজের কাজে ও খেলতে চলে যায়, সবাই নিজের কাজে ও খেলতে চলে যায়। তালগাছ বৃথা আকুপাকু করে, তালগাছ বৃথা আকুপাকু করে। তালগাছের মনে কষ্ট হয় কারণ তার কোনো সঙ্গী নেই, তালগাছের মনে কষ্ট হয় কারণ তার কোনো সঙ্গী নেই। এরপরে রয়েছে 8 দাগ, 8 দাগে আমাদের রয়েছে বর্ণ বিশ্লেষণ করো। এর আগের অনেক ভিডিওতে আমি বর্ণ বিশ্লেষণের সময় খুব সহজভাবে বুঝিয়ে দিয়েছি বর্ণ বিশ্লেষণগুলো, এটা একবার শিখে নিতে পারলে তোমরা নিজেদের থেকেই করতে পারবে। বর্ণ বিশ্লেষণ আর কিচ্ছু নয়, সহজভাবে আমাদের যেই শব্দটি দেওয়া থাকবে সেই শব্দটিকে রীতি অনুযায়ী উচ্চারণ করতে হবে। এখানে কি আছে? বিশ্বাস, বয় রস্যিকারে বি, তালিবস শয় বয় আকার দন্তস্ব, এইটাকে আমরা প্রথম উচ্চারণ করলাম। তাহলে প্রথম কি আছে? বয় রস্যিকারে বি, তাহলে ব যুক্ত রস্যি, বয় রস্যি, ব যুক্ত রস্যি। এখানে ব্যঞ্জন বর্ণগুলোর নিচে হসন্ত দিতে হবে। তাহলে বি, বি কিসে হচ্ছে? ব যুক্ত রস্যি, বি। তারপরে যোগ আবার তালিবস শয় বয়, তাহলে স যুক্ত ব, তাই স যুক্ত ব। তারপরে শয় বয় আকার আছে এখানে, তাই একটি আকার। তারপরে যোগ স, লাস্টে আছে দন্ত স, তাহলে স লিখছি, তারপরে একটা অ আসছে, এর জন্য শয়ের পরে অ। আর ব্যঞ্জন বর্ণগুলির নিচে হসন্ত দিতেই হবে, না হলে কিন্তু উত্তরটি সঠিক হবে না। তাহলে আরেকবার বলে দিই, বিশ্বাস, ব যুক্ত রস্যই যুক্ত স, তালিবস স যুক্ত ব যুক্ত আ যুক্ত দন্তস্ব যুক্ত অ। তারপর কুটো কাটা, কয় হসন্ত যুক্ত, এগুলোতে আমি হসন্ত বললাম না, তোমরা বসিয়ে নিও। কুটো কাটাটা আমি বলছি, কয় হসন্ত যুক্ত রস্যৌ যুক্ত টয় হসন্ত যুক্ত ও যুক্ত কয় হসন্ত যুক্ত আ যুক্ত টয় হসন্ত যুক্ত আ।
কয় হসন্ত যুক্ত রস্যৌ যুক্ত টয় হসন্ত যুক্ত ও যুক্ত কয় হসন্ত যুক্ত আ যুক্ত টয় হসন্ত যুক্ত আ। বলাকা ব যুক্ত অ ব যোগ লয়াকারে লা ল যুক্ত আ লা যোগ ক যুক্ত আ কা, তাহলে কি হলো ব লা কা। তারপরে দুটি দ যুক্ত রস্যৌ দু যুক্ত ট যুক্ত রস্যই টি দুটি, দ এবং টতে কিন্তু হসন্ত। এরপর আমাদের 9 দাগে বলেছে যুক্তাক্ষর রয়েছে এমন 5টি শব্দ পাঠ থেকে খুঁজে নিয়ে লেখো। অর্থাৎ যুক্ত অক্ষর রয়েছে এরকম 5টি শব্দ আমাদের পাঠ্যাংশ থেকে খুঁজে নিয়ে লিখতে হবে। তো এগুলির উত্তর হচ্ছে বৃষ্টি, তেপান্তর, বিদ্যুল্লতা, নিঃশ্বাস, সঙ্গে প্রভৃতি। বৃষ্টি, তেপান্তর, বিদ্যুল্লতা, নিঃশ্বাস, সঙ্গে প্রভৃতি। 10 দাগে আমাদের রয়েছে বাক্য বাড়াও। এগুলি করতে গেলে আমাদেরকে যেই পাঠ্যাংশটি রয়েছে সেটি আগে মন দিয়ে পড়তে হবে, তাহলে আমরা খুব সহজভাবে এই বাক্য বাড়াও অংশটি করতে পারবো। 10-এর 1 দাগ তার মাঝে একটি তাল গাছ কোথায় কেমন, এটা দিয়ে আমাদের বাক্য বাড়াতে হবে। এর উত্তর তেপান্তরের মাঠের মাঝখানে একটি তাল গাছ। তেপান্তরের মাঠের মাঝখানে একটি তাল গাছ একা একা দাঁড়িয়ে থাকে, একা একা দাঁড়িয়ে থাকে। তারপর 10-এর 2 ঝড় আসে কাকে নিয়ে, এটা দিয়ে আমাদের বাক্য বাড়াতে হবে। আধি আর, এটার উত্তর আধি আর বৃষ্টিকে সঙ্গে নিয়ে ঝড় আসে, আধি আর বৃষ্টিকে সঙ্গে নিয়ে ঝড় আসে। 10-এর 3 তাল গাছ কেবলই ডাকে কাদের কিভাবে, এটা দিয়ে আমাদের বাক্য বাড়াতে হবে। মাঠ ঘেরা বনে লতা পাতা বাতাস ফুলের সুগন্ধ ঝড়, মাঠ ঘেরা বনে লতা পাতা বাতাস ফুলের সুগন্ধ ঝড়। আধি বৃষ্টি এদের সবাইকে, আধি বৃষ্টি এদের সবাইকে তাল গাছ তার পাতাগুলি নেড়ে ডাকাডাকি করে, তাল গাছ তার পাতাগুলি নেড়ে ডাকাডাকি করে। 10-এর 4 একলা গাছ বৃথা আকুপাকু করে কেন, এটা দিয়ে বাক্য বাড়াতে হবে। তাল গাছের ইচ্ছা হয় গাছ লতা বাতাস মেঘ বলাকার সারির সঙ্গে চলে যেতে, তাল গাছের ইচ্ছা হয় গাছ লতা বাতাস মেঘ বলাকার সারির সঙ্গে চলে যেতে, কিন্তু সে পারে না, কিন্তু সে পারে না তাই সে হাকুপাকু করে, তাই সে হাকুপাকু করে। 10-এর 5 তারপর একদিন তাদের সুন্দর বাসাটি বেঁধে নেয় কারা কোথায় কিভাবে, এটা দিয়ে আমাদের বাক্য বাড়াতে হবে। এটার উত্তর দুটো বাবুই পাখি তাল গাছের প্রাণ যেখানে হাওয়ায় ঝিলমিল করে, দুটো বাবুই পাখি তাল গাছের প্রাণ যেখানে হাওয়ায় ঝিলমিল করে সেখানে কুটোকাটা দিয়ে বাসাটি বেঁধে নেয়, সেখানে কুটোকাটা দিয়ে বাসাটি বেঁধে নেয়। তো এই ছিল আজকে আমাদের মূল ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করো, নিজের একই ক্লাসের বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো। নিজেদের কোনো নির্দিষ্ট টপিকের ওপর ভিডিও দরকার হলে সেটাও আমার কমেন্ট বক্সে জানাতে পারো। সবশেষে একটাই রিকোয়েস্ট, এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেনি তারা অবশ্যই RS বেঙ্গলি ক্লাসরুম এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে।